আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 28 অর্থাৎ এই বছর যারা ক্লাস 8 থেকে ক্লাস 9 এ উঠেছ তোমাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটি। তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো এই ভিডিওর টাইটেল দেখি তোমরা হয়তো বুঝেছো যে এই ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মনে করো তোমাকে রসায়ন যে কোনো গুরুত্বপূর্ণ টপিক পড়তে হলে তোমাকে আগে কিছু বেসিক জিনিস জানতে হবে। কিছু জিনিস যদি তুমি আগে থেকে না জানো তাহলে কিন্তু তুমি রসায়ন ভালোভাবে বুঝতে পারবে না। মনে করো তোমার রসায়নে 12টা অধ্যায় আছে। এখন তোমাকে যে কোনো অধ্যায় পড়তে হলে, যে কোনো গুরুত্বপূর্ণ টাইপ বা যে কোনো গুরুত্বপূর্ণ টপিক তোমাকে পড়তে হলে বা পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে যে বিষয়গুলো আগে জানতে হবে সেইগুলো হচ্ছে, মনে করো তোমার মৌল কি, তোমার যৌগ কি, তোমার পরমাণু কি, অণু কি, তোমার প্রতীক কি, সংকেত কি, পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি, পরমাণুর ভিতরের কণা কি। এই বেসিক জিনিসগুলো তোমার তৃতীয় অধ্যায় আছে এবং এই বেসিক জিনিসগুলো যদি তুমি না জানো তুমি কিন্তু রসায়ন ভালোভাবে বুঝবা না। কথা বুঝছো কিনা? যদি তুমি এই বেসিক গুলো না জানো তুমি কিন্তু রসায়ন কিছুতেই বুঝবা না। তো এইগুলো তোমাকে শিখতে হবে। তুমি আমার ক্লাস থেকে শিখো বা তুমি নিজে পড়ে শিখো বা তুমি অন্য জায়গা থেকে শিখো, তুমি যেখান থেকে শিখো তোমাকে তো আগে এই বেসিক ধারণাগুলো থাকতে হবে। তো তোমাদের আজকে পদার্থের গঠন তৃতীয় অধ্যায় পদার্থের গঠনে তোমাদের প্রথম ক্লাস। আজকে হচ্ছে তোমাদের প্রথম ক্লাস। তোমাদের পরীক্ষা যেগুলো আসতে পারে তো সেটা হোক তোমার অর্ধবার্ষিক পরীক্ষা, হোক তোমার বার্ষিক পরীক্ষা, হোক সেটা তোমার বোর্ড পরীক্ষা, তোমার যেই পরীক্ষাই হোক, তোমার যেই টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে আমি ওই টপিকগুলো তোমাকে দেখাই দিব যে এই এই জায়গা থেকে এই পার্ট থেকে তোমার পরীক্ষাতে প্রশ্ন বেশি আসবে, তোমাকে ওইগুলোতে ফোকাস করতে হবে। ওইগুলো আমি অবশ্যই দেখাই দিব এবং তোমাকে সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করেই দেখাই দিব। কিন্তু তার আগে তার আগে তোমাকে অবশ্যই এই বেসিক জিনিসগুলা তোমাকে জানতে হবে। যদি তুমি এই বেসিক জিনিসগুলাই না জানো তাহলে তুমি পারবে না। তো আমরা একে একে এই বেসিক গুলো দেখে ফেলবো। তো তুমি সম্পূর্ণ ক্লাসটি করো এবং এটা আমাদের প্রথম ক্লাস, পরবর্তীতে আরো ক্লাস আপলোড হবে। তো দেখো আমরা এখানে 9টা টপিক লিখে রাখছি, আমরা একে একে এগুলো সব দেখে ফেলবো। চলো আমরা আগে দেখে ফেলি যে তোমার পরীক্ষার জন্য, মানে এই চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষার জন্য যে টপিকগুলো পড়তে হবে, যেগুলো থেকে প্রশ্ন আসে ওইগুলো আগে আমরা দেখে ফেলি। আর তোমরা হয়তো ভাবতে পারো যে তোমরা তো এখন যারা ক্লাস তোমার 9 এ উঠছো এখন তোমরা ভাববা যে রসায়নের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তারপর তুমি তৃতীয় অধ্যায় পড়বা। তুমি তো এরকম ভাবতে পারো। তো প্রথম অধ্যায় আগে পড়তে হবে, দ্বিতীয় অধ্যায় কি আগে পড়তে হবে? না, বিষয়টা এমন না। প্রথম অধ্যায় থেকে তোমার প্রশ্ন তেমন আসেই না। প্রথম অধ্যায় তুমি নিজে নিজে পড়ে ফেলিও, সমস্যা নাই। এটা থেকে প্রশ্ন তোমার তেমন একটা আসে না, এটা তোমার তো গুরুত্বপূর্ণ না। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসে এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তোমার তৃতীয় অধ্যায়, একদম গুরুত্বপূর্ণ অধ্যায় তোমার এই পদার্থের গঠন, এই অধ্যায়টি। তো এই অধ্যায়টা আমরা আজকে পড়াচ্ছি। আমরা দ্বিতীয় অধ্যায়ের ক্লাসও দিব, আমরা দ্বিতীয় অধ্যায়ের ক্লাস পরবর্তীতে দিব। তো আগে আমরা তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টা আমরা আগে শেষ করে ফেলবো। তো প্রথম দুইটা অধ্যায় না পড়লে কি তুমি এই অধ্যায় বুঝবা? তুমি অবশ্যই বুঝবা। প্রথম দুইটা অধ্যায় না পড়লেও তুমি তৃতীয় অধ্যায়টা তুমি বুঝবা। ওই দুইটা অধ্যায় তুমি জীবনে না পড়লে তুমি এটা তুমি পারবা। তুমি জাস্ট আমার ক্লাসটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি বুঝতেছো কিনা। আর অবশ্যই ক্লাসগুলো তুমি নোট করবা। তুমি একটা খাতা কলম নিয়ে বসো, তুমি এগুলো লিখে ফেলো। এই যে এই 9টা টপিক তুমি খাতা এখনই নোট করে ফেলো। এগুলো একটা একটা করে আমরা এখন পড়াই দিব। দেখো ভাইয়া, আমরা প্রথমেই দেখে ফেলি তোমার এই অধ্যায় থেকে তোমার সৃজনশীল প্রশ্নে, তোমার কি কোথায় তোমার সৃজনশীল প্রশ্নে তোমার কি কি বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে। সৃজনশীল মানে হচ্ছে কি তোমার সিকিউ। তো তোমার সৃজনশীল প্রশ্নে তোমার কোন কোন জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসবে। দেখো আমরা এখানে 6টা পার্ট লিখে রাখছি। তুমি যদি এই 6টা পার্ট সুন্দরভাবে গোছাই পড়তে পারো ইনশাল্লাহ তুমি এই অধ্যায়ের বস। তুমি এই অধ্যায় থেকে যেভাবে আসছো তুমি পারবা। প্রথমটা হচ্ছে কি তোমার কৌণিক ভরবেগ। তোমার প্রথমটা হচ্ছে কি তোমার পরমাণুর মডেল। পরমাণুর মডেল তুমি বই খুললেই দেখবা যে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, এটা ত্রুটি সাফল্য এগুলা। দ্বিতীয় হচ্ছে তোমার অঙ্ক, এখান থেকে তোমার অঙ্ক আসে, অঙ্ক করতে হয়, ম্যাথ আসে, অঙ্ক। কৌণিক ভরবেগ, শক্তি, এই টাইপের অঙ্ক আসে। তৃতীয়টা হচ্ছে তোমার আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করা, গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা, এগুলো তোমার অঙ্ক, এখান থেকে তোমার অঙ্ক আসে। তোমার চতুর্থটা হচ্ছে আইসোটোপের ব্যবহার প্লাস আইসোটোপের ক্ষতিকর দিক। তো এইটা হচ্ছে তোমার আবার ব্যাখ্যামূলক, এটা অঙ্ক না। 5 নাম্বারটা তোমার কি নিউক্লিয়াসের ভর নির্ণয়, নিউক্লিয়াসের ভর টাইপের, এখান থেকে আবার প্রোটন সংখ্যা নির্ণয়। তো এইটা তোমার অঙ্ক। 6 নাম্বারটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। ইলেকট্রন বিন্যাস তোমাকে 5টা শিখতে হবে। এরপর
ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম নিয়ম আছে, ওইগুলা দিয়ে তোমার সৃজনশীলের ঘ নাম্বারে তোমার ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, তো এইগুলা তোমাকে পড়তে হবে। তো তুমি ফার্স্টে তুমি একটা জিনিস অ্যানালাইসিস করলা যে তোমার এই 6টা জিনিস তুমি যদি পড়তে পারো, ইনশাল্লাহ তোমার এই অধ্যায় থেকে তোমার সৃজনশীল প্রশ্নের তোমার ঘ ঘ কাবার, সৃজনশীলের ঘ ঘ কাবার এবং তোমার খ নাম্বারও ব্যাখ্যা আসবে, তুমি সংক্ষিপ্ত প্রশ্ন তুমি পারবা। তো তুমি এইটা একটা একটা জিনিস আগে ধারণা করো। তো তুমি আগে এটা নোট করে ফেলো, অবশ্যই নোট করে ফেলো, এগুলো পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি আগে এগুলো নোট করে ফেলো, এখান থেকে প্রশ্ন তোমার আসবে। তো এগুলো আগে নোট করে রাখো, আমরা একদম বেসিক গুলো আগে পড়াই ফেলি, যেগুলো না পারলে তুমি রসায়ন আসলে কিছুই বুঝবে না। তো চলো এগুলো তুমি নোট করে ফেলো, আমরা বেসিক গুলা দেখাই দিই। এখন তুমি রসায়ন পড়তেছো, রসায়নটা কি আগে তুমি এটা একটু তোমাকে জানতে হবে। দেখো এখন থেকে আমাদের পড়া শুরু, খাতা নিয়ে নোট করা শুরু করো, এখন থেকে পড়া বোঝা শুরু করো। এই পড়া স্টার্ট করলাম। রসায়ন পড়তেছো, রসায়নটা আসলে কি? রসায়ন হচ্ছে বিজ্ঞানের যে শাখায়, বিজ্ঞানের বিজ্ঞানের যে শাখায়, যে শাখায় পদার্থের পদার্থের ধর্ম, এক নাম্বার কি পদার্থের ধর্ম, দ্বিতীয় হচ্ছে কি পদার্থের গঠন, এবং তৃতীয় হচ্ছে কি পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। তাহলে রসায়নটা কি? রসায়ন হচ্ছে বিজ্ঞানের একটা শাখা, যেই শাখায় তোমার পদার্থের ধর্ম, পদার্থের গঠন এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। আশা করি ক্লিয়ার। তো এটা তোমার কোনো কোশ্চেন আসবে না, এখান থেকে প্রশ্ন আসবে না, তুমি জাস্ট এমনি এটা শিখে রাখলে আর কি। তো রসায়ন গেল। এখন তোমার তৃতীয় অধ্যায় তুমি যেটা পড়তেছো এটার নাম পদার্থের গঠন। দেখো ভাইয়া, একটা একটা করে পড়ে ফেলি, আমরা একটা একটা করে পড়ে ফেলি, যেগুলো তোমার জানতেই হবে, মাস্ট মাস্ট তোমাকে আগে এগুলো জানতে হবে। তো দেখো এখানে আমি বোর্ডে লিখে রাখছি 12টা, তুমি এগুলো খাতায় লিখে নাও। এক নাম্বারে হচ্ছে তোমার মৌল কি? মৌল বা মৌলিক পদার্থ, মৌল আর মৌলিক পদার্থ একই কথা। 2 নাম্বার যৌগ, যৌগিক পদার্থ আবার একই কথা। তো মৌল কি, যৌগ কি। 3 নাম্বারে পরমাণু কি, 4-এ আছে কি অণু কি, মৌলের অণু, আবার তোমার যৌগের অণু কি, পরমাণুর কণা, প্রতীক, এরপরে সংকেত, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এবং শেষে তোমার নিউট্রন সংখ্যা। তুমি যদি এই 12টা টপিক সুন্দরভাবে গোছাই পড়ে ফেলতে পারো, তোমার ইনশাল্লাহ মোটামুটি বেসিক ক্লিয়ার। এরপর তুমি সামনের পড়াগুলো যেগুলো পরীক্ষাতে বেশি আসে ওইগুলো তুমি পড়বা। তো আগে তোমাকে এইগুলো মাস্ট পড়তেই হবে। তো আমরা একটা একটা করে দেখে ফেলি। প্রথমে আমরা মৌল, যৌগ, পরমাণু, অণু, এই 4টা জিনিস আগে দেখে ফেলি। চলো আগে আমরা এই 4টা জিনিস দেখে ফেলি। দেখো ভাই, আগে মৌল কি, মৌলটা আগে বুঝো। মৌল বা মৌলিক পদার্থ একই কথা। মৌল হচ্ছে যে পদার্থকে বাংলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যাবে না, যে পদার্থকে বাংলে সেটা ছাড়া আর অন্য কাউকে পাওয়া যাবে না, যে পদার্থকে বাংলে সেটা ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেটাই তোমার কি মৌল বা মৌলিক পদার্থ। তো যেই পদার্থকে বাংলে সেটা ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, ওইটাই তোমার কি মৌল বা মৌলিক পদার্থ। যেমন মনে করো অক্সিজেন, তোমার অক্সিজেন, তুমি অক্সিজেনকে বাংবা, অক্সিজেনকে প্রকাশ করে ও দ্বারা, ও দ্বারা। মনে করো তুমি অক্সিজেনকে ভাঙবা, এখন তুমি অক্সিজেনকে ভাঙলে এখানে অক্সিজেন ছাড়া তুমি আর কাউকে কিন্তু পাবা না। আবার নাইট্রোজেনকে ভাঙো, নাইট্রোজেনকে ভাঙলে তুমি নাইট্রোজেন ছাড়া আর কাউকে পাবা না। তো যে পদার্থকে ভাঙলে ওইটা ছাড়া শুধু সেই পদার্থকে পাওয়া যায়, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই তোমার কি মৌল বা মৌলিক পদার্থ। তোমার মৌলিক পদার্থ আছে 118টি। কয়টি? তোমার এই পৃথিবীতে মৌলিক পদার্থ আছে মোট 118টি। তো এই 118টি মৌলিক পদার্থের নাম তোমার জানা লাগবে, তো সবগুলো জানতে হবে না। এই 118টা থেকে তোমার 30 থেকে 40টা জানলেই তোমার মোটামুটি ক্লাস 9-10 কাভার। তো দেখো এই 118টি মৌলিক পদার্থ তুমি পাবা পর্যায় সারণীতে। কোথায় পাবা? পর্যায় সারণী। দেখো ভালো করে বুঝাই দিই, তোমার বইয়ের 62 পৃষ্ঠা খোলো, 62 পৃষ্ঠা পর্যায় সারণী। দেখো তোমার এখানে 118টি মৌলিক পদার্থ দেওয়া আছে, ঠিক আছে? এই 118টি সব দেওয়া আছে। তোমার 1 নাম্বারে আছে, যে 1 নাম্বার, 1 নাম্বার বুঝবা কেমনে? এই দেখো এই হাইড্রোজেন, কি লিখছে? হাইড্রোজেন, এর উপরে 1 আছে মানে কি পারমাণবিক সংখ্যা 1। তো আর হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H। দেখো এই 1 নাম্বারটা। আবার 2 নাম্বারটা দেখো, এই যে এই 2 লেখা আছে উপরে, 2 নাম্বার।
আবার এই দেখো 10 নাম্বারটা উপরে 10 লেখা আছে, 10 নাম্বার। তো এগুলো সব তোমার মৌলিক পদার্থে 118 নাম্বারটা দেখছো, মোট 118টি মৌলিক পদার্থ আছে এগুলা। তো তুমি মৌলিক পদার্থগুলো চিনে ফেললা, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ মোট 118টা, এটা তোমার গেল। তা তোমার মৌল গেল। মৌল হচ্ছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কাউকে পাওয়া যায় না, ওইটাই তোমার কি মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ বা মৌল তোমার গেল, তুমি বুঝলে যে ঠিক আছে এগুলা মৌলিক পদার্থ। এইবার তোমাকে বুঝতে হবে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ হচ্ছে দুই বা ততোধিক, দুই বা তার চেয়েও বেশি মৌল মিলে, দুই বা ততোধিক মৌল মৌল একসাথ হয়ে যৌগ তৈরি করে। মৌল একসাথ হয়ে কি তৈরি করে? যৌগ তৈরি করে। মনে করো তুমি এখানে মৌলিক পদার্থ কিছু লিখছো না, এই অক্সিজেন, হাইড্রোজেন। মনে করো এই দুইটা মৌলিক পদার্থ যখন একসাথ হয়ে যাবে, একসাথ হবে, এই অক্সিজেন আর হাইড্রোজেন তোমার একসাথ হয়ে গেল, তখন এই দুইটা তোমার একসাথ হয়ে তৈরি করলো H2O। দেখো এখানে হাইড্রোজেনও আছে আবার অক্সিজেনও আছে। তো যখন মৌলিক পদার্থগুলো একসাথে হয়ে যাবে তখন সেইটাকে বলবো আমরা কি? যৌগ। তো যখন দুইটা বা তার চেয়েও বেশি মৌলিক পদার্থ একসাথ হয়ে অন্য কিছু তৈরি করবে তখন সেটা তোমার যৌগ বা যৌগিক পদার্থ। আশা করি তোমার যৌগ ক্লিয়ার। এইবার আসো পরমাণু। পরমাণু চিনার একদম সহজ টেকনিক, একটি থাকবে ব্যাস, যাই থাক একটি। কয়টা থাকবে? একটি। নোট করে ফেলো, পরমাণু তুমি চিনবে কেমনে? একটি থাকবে, একটি থাকলে সেটা পরমাণু। তো একটি থাকবে, একটি থাকলেই কি সেটা তোমার পরমাণু। যেমন মনে করে তোমার হাইড্রোজেন, অক্সিজেন, তোমার নাইট্রোজেন, ঠিক আছে, কার্বন। যখন একটা একটা থাকবে, একটা একটা থাকবে, একটা একটা থাকলে এইটা হলো কি তোমার পরমাণু। একটা থাকলে পরমাণু। আর অণু কি? অণু হচ্ছে একের বেশি থাকবে। কি থাকবে? একের বেশি, একের বেশি থাকবে, একের বেশি থাকবে, তাহলে সেটা অণু। মনে করো H2O2, বা এই যে আরেকটা লিখছিলাম H2O, দেখছো H2, এখানে হাইড্রোজেন কয়টা আছে? এই যে দুইটা, তাহলে একের বেশি আছে, তাই এটা কি পরমাণু হবে? না, এটা কি তোমার? এটা তোমার হাইড্রোজেন অণু। O2, অক্সিজেন এখন আর একটা না দুইটা আছে, তাই একের বেশি আছে, মানে কি এটা তোমার অণু। H2O, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন তোমার একটা, তো মোট কয়টা? তিনটা। তো একের বেশি আছে, এখানেও একের বেশি, তিনটা আছে। তো একের বেশি থাকলে সেটা তোমার অণু হবে। তো আশা করি একটা থাকলে পরমাণু এবং একের বেশি থাকলে তোমার সেটা অণু। তো আশা করি তোমার মৌল, যৌগ, পরমাণু, অণু এই বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, দেখো আবার বলতেছি, এই মৌল, যৌগ, পরমাণু, অণু এগুলা নিয়ে অনেকে পরেও বোঝে না, অনেক পরেও এগুলা নিয়ে কনফিউশন থাকে। সবচেয়ে কনফিউশন থাকে তোমার মৌল, যৌগ, পরমাণু, অণু। তো দেখো তোমার মৌল, যৌগ, পরমাণু, অণু, আমি এই চারটা জিনিস আরেকবার দেখো, ভালো করে খেয়াল করো, চারটা জিনিস একসাথে বুঝে ফেলো। আমি আবার বলতেছি, মৌল, মৌলিক পদার্থ একই কথা, যৌগ, যৌগিক পদার্থ একই কথা, পরমাণু, অণু, মোট তোমার চারটা জিনিস। মৌল, যৌগ, পরমাণু, অণু, এই চারটা জিনিস নিয়ে অনেকের কনফিউশন থাকে যে মৌল কি, যৌগ কি, পরমাণু কি, অণু কি। তো এখানে আমি তোমাকে চারটা জিনিস খুব সহজে ক্লিয়ার করে দিব, যাতে এই চারটা নিয়ে আর কোনো প্যাঁচ না লাগে। দেখো মৌল তোমার হচ্ছে যে তোমার 118টি মৌলিক পদার্থ আছে, তুমি পর্যায় সারণী খুললেই পাবা 118টি মৌলিক পদার্থ, ওগুলাই তোমার মৌল। এখন মৌল হচ্ছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই তোমার মৌল। যেমন তুমি যদি অক্সিজেনকে ভাঙো, তাহলে অক্সিজেন ছাড়া তুমি কি আর কাউকে পাবা? পাবা না। তো অক্সিজেন একটা মৌল, সেম হাইড্রোজেন একটা মৌল। আবার যৌগ বা যৌগিক পদার্থ কি? যখন দুইটা বা তার চেয়ে মৌল একসাথে হবে, দুই বা ততোধিক মৌল একসাথে হয়ে নতুন কিছু তৈরি করবে, তখন ওইটা তোমার যৌগ। যেমন অক্সিজেন একটা মৌল, হাইড্রোজেন একটা মৌল, এই দুইটা মিলাই তোমার তৈরি করছে H2O, তখন এইটা একটা কি তোমার যৌগ। তো আশা করি যৌগটাও ক্লিয়ার। এবার পরমাণু কি? পরমাণু হচ্ছে একটি থাকবে, টেকনিক হচ্ছে এটা তোমার টেকনিক, একটা থাকলে পরমাণু। দেখো হাইড্রোজেন একটা আছে না, পরমাণু। অক্সিজেন কয়টা আছে? একটা, তাই এটাও কি পরমাণু। নাইট্রোজেন, কার্বন একটা একটা আছে, তাই এটা কি তোমার পরমাণু। এবার অণু কি? অণু হচ্ছে একের বেশি থাকবে। অণু চিনার টেকনিক কি? তোমার টেকনিক খাতায় লিখে রাখো, একের বেশি থাকবে। যেমন H2, তোমার
হাইড্রোজেন এখানে দুইটা আছে, তো একের বেশি আছে তাই এটা অণু, O2 দুইটা আছে তাই এটা অণু। আবার H2O, আবার H2O একের বেশি আছে, দেখো হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, মোট তিনটা, তো এটাও একের বেশি আছে। তো একটার বেশি থাকলে সেটা তোমার অণু হবে। তো আশা করি মৌল, যৌগ, পরমাণু, অণু এই চারটা জিনিসের নিয়ে আর কোনো প্যাঁচ নাই, এগুলো একদম ক্লিয়ার। তো দেখো ভাইয়া, এইবার আমরা দেখে ফেলি তোমার 5 নাম্বারটা মৌলের অণু এবং 6 নাম্বারটা যৌগের অণু। তো মৌলের অণু কি, আবার যৌগের অণুটা কি? তো দেখো মৌলের অণু হচ্ছে একই সাথে, তোমার মৌলের অণু হচ্ছে একই সাথে এই দুইটা শর্ত মানলে সেটা মৌলের অণু। আর যৌগের অণু হলো একই সাথে এই দুইটা শর্ত মানলে ওইটা তোমার কি যৌগের অণু। তো দেখো শর্তগুলা কি, মৌলের অণু হতে হলে সেটা মৌল হতে হবে, সেটাকে মৌল হতে হবে, আবার অণুও হতে হবে। তো মৌলের অণু কোনগুলা, একসাথে মৌল হবে আবার একসাথে অণুও হবে, যেমন O2, আবার তোমার H2, N2, এগুলা তোমার কি মৌলের অণু, এগুলা তোমার মৌলের অণু। কেন মৌলের অণু? দেখো একই সাথে সেটা মৌল হয়েছে। এখানে নাইট্রোজেন আছে কয়টা, দুইটা। তো নাইট্রোজেনকে বাংলে আমরা কি নাইট্রোজেন ছাড়া আর অন্য কাউকে পাবো? পাবো না। তো আমরা বলছি কোন পদার্থকে বাংলে যখন আর সেই পদার্থ ছাড়া আর অন্য কাউকে তুমি পাবা না, তখন সেইটাই তোমার হচ্ছে কি মৌল। তো দেখো এখানে নাইট্রোজেনকে বাংলা, নাইট্রোজেন ছাড়া তুমি আর কাউকে পাচ্ছ না এইটার মধ্যে, তো এইটা তোমার তাই কি মৌল। তো এটা তোমার মৌল হয়েছে, ভালো কথা। আবার অণু হতে হবে, তো অণু হবে কেমনে, অণু কেমনে হয়, একের বেশি থাকলে সেটা অণু। দেখো এখানে নাইট্রোজেন আছে কয়টা, দুইটা, তো এখানে আছে দুইটা, তো একের বেশি আছে তাই নাইট্রোজেন এটা কি তোমার অণু। তো এটা একই সাথে মৌল হয়েছে আবার একই সাথে সে অণুও হয়েছে, তাই N2 বা H2 বা O2 এটা হচ্ছে কি তোমার মৌলের অণু, এটা তোমার মৌলের অণু। আর যৌগের অণু হতে হলে দুইটা শর্ত, সেটার মধ্যে প্রথমটা হচ্ছে যৌগ হবে, যৌগ হতে হবে। দ্বিতীয় শর্ত অণু হতে হবে, যেমন এক্সাম্পল H2O, CO2। দেখো প্রথম শর্ত মানতেছে কিনা, যৌগ হতে হবে, হ্যাঁ। এখানে COO কার্বন ও অক্সিজেন দুইটা মৌলিক পদার্থ মিলেই CO2 কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। তো দুইটা মৌলিক পদার্থ একসাথে হয়ে তৈরি করছে, তাই এটা কি একটা যৌগ। তো হ্যাঁ যৌগ হয়েছে। আবার এটা কি অণু হয়, দেখো অণু হয় কখন, একের বেশি হলে অণু হয়। দেখো কার্বন আছে একটা, অক্সিজেন আছে দুইটা, মোট তিনটা। তো এখানে একের বেশি আছে, তিনটা আছে, একের বেশি তিনটা আছে, তাই এটা কি অণু। তো এটা একই সাথে যৌগ হয়েছে আবার একই সাথে অণুও হয়েছে, তাই এটা তোমার কি যৌগের অণু। তো যৌগের অণু হবে একই সাথে যারা যৌগ হবে অণু হবে তারা তোমার যৌগের অণু। আর যারা একই সাথে মৌল হবে আবার অণু হবে তারা তোমার হবে কি মৌলের অণু। তো মৌলের অণুর এক্সাম্পল H2N2, আর যৌগের অণুর এক্সাম্পল তোমার কার্বন ডাই অক্সাইড এবং H2O। তো আশা করি তোমার মৌলের অণু এবং যৌগের অণু এই বিষয়গুলো তোমার ক্লিয়ার। তো দেখো আমরা আস্তে আস্তে কিন্তু বেসিক গুলো সব শেষ করে ফেলতেছি, 6টা তোমার শেষ, এবার বাকিগুলা দেখো। তো দেখো এবার আমরা 7 নাম্বার টপিকটা পরমাণুর কণা এইটা দেখে ফেলি। তো 7 নাম্বারে কি লিখছিলাম, পরমাণুর কণা, এবং 8 নাম্বারে প্রতীক, 9 নাম্বারে সংকেত। তো আমরা আগে তোমার পরমাণুর কণা এইটা বুঝে ফেলি। তো পরমাণুর কণাটা আসলে কি, তুমি তাকে পরমাণু চিনছো, মনে করো তোমাকে আমি পরমাণুর একটা ছবি আঁকি, মনে করো তোমার অক্সিজেন পরমাণু, নাইট্রোজেন, নাইট্রোজেন পরমাণু ছবি আঁকি, এই তোমার নাইট্রোজেন, এই তোমার নাইট্রোজেন। তো পরমাণুর মূলত তোমার দুইটা জায়গা থাকে, পরমাণুর ভিতরে তোমার দুইটা জায়গা থাকে, একটা নিউক্লিয়াস আর বাকিগুলা কি থাকে শক্তি স্তর। তো তোমার পরমাণুর মধ্যে দুইটা জায়গা থাকে, একটা কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস কোথায় থাকে, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস। দ্বিতীয়টা হচ্ছে কি তোমার শক্তি স্তর বা অরবিট বা প্রধান শক্তি স্তর। তো পরমাণুর কণার মধ্যে তোমার দুইটা মেইন ভাগ আছে, কয়টা ভাগ আছে, দুইটা ভাগ আছে। তো পরমাণু তোমার দুইটা ভাগে বিভক্ত, একটা কি নিউক্লিয়াস, অন্যটা তোমার কি শক্তি স্তর। তো দেখো আমার নাইট্রোজেন পরমাণুটা তোমার আঁকছি। তো নিউক্লিয়াস থাকে কোথায়, মাঝখানে কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে থাকে তোমার নিউক্লিয়াস। তো দেখো একদম মাঝখানে যেটা আছে ভিতরের এই গোলাটা, এটা তোমার কি নিউক্লিয়াস। আর এই ভিতরে গোলাটা তোমার নিউক্লিয়াস, ঠিক আছে।
আর বাইরের গুলা কি শক্তি স্তর, বাইরের গুলা তোমার শক্তি স্তর। তো দেখো নিউক্লিয়াস তোমার পরমাণুর কণা হচ্ছে স্থায়ী কণা তোমার তিনটা, পরমাণু স্থায়ী কণা তোমার কয়টা? তিনটা। একটা তোমার ইলেকট্রন, ইলেকট্রন, দ্বিতীয় কণাটা তোমার কি প্রোটন, তৃতীয় কণাটা তোমার হচ্ছে কি নিউট্রন, তৃতীয় কণাটা তোমার নিউট্রন, তৃতীয় কণাটা তোমার হচ্ছে কি নিউট্রন। শেষ। এখন পরমাণুর স্থান দুইটা, নিউক্লিয়াস এবং শক্তি স্তর। তো এইটা তোমার নিউক্লিয়াস। হ্যাঁ, তো নিউক্লিয়াসের ভিতরে থাকে তোমার প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন থাকে তোমার নিউক্লিয়াসের ভিতরে, লিখে রাখো। প্রোটন আর নিউট্রন থাকে তোমার এই নিউক্লিয়াসের ভিতরে। আর বাইরের শক্তি স্তর গুলাতে, বাইরে যে এই একটা শক্তি স্তর, আবার এই একটা শক্তি স্তর, তো আরো শক্তি স্তর থাকে, আরো থাকতে পারে। তো বাইরের শক্তি স্তর গুলোতে থাকে তোমার ইলেকট্রন, এই তোমার ইলেকট্রন, ঠিক আছে। তো বাইরের শক্তি স্তর গুলোতে থাকে তোমার ইলেকট্রন, আর মাঝখানে যে নিউক্লিয়াসটা থাকে ওই নিউক্লিয়াসে থাকে তোমার প্রোটন ও নিউট্রন। ব্যাস। তো কে কোথায় থাকে তুমি আশা করি বুঝছো। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পরমাণুর দুইটা স্থানে ভাগ করছে, একটা কি নিউক্লিয়াস ও শক্তি স্তর, আরেকটি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাইরের শক্তি স্তরগুলোতে থাকে তোমার ইলেকট্রন। তো পরমাণুর কণা মানে তোমার পরমাণুর স্থায়ী কণা আছে তিনটা, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। শেষ। আর প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে, আর ইলেকট্রন থাকে তোমার শক্তি স্তরে। ঠিক আছে, তো আশা করি পরমাণুর কণা তোমার ক্লিয়ার। এইবার আমরা শিখি পেল প্রতীক। প্রতীক, প্রতীক হচ্ছে তোমার বইয়ে লেখা আছে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের, ইংরেজি বা ল্যাটিন নামের। দেখো তোমার কিন্তু বইয়ের সবকিছু ডাইরেক্ট মানে পড়ে ধুম ধুম মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি এখন 9-এ উঠছো, কিছু বুঝো না, ধুম করে বই খুলবে, প্রথম পৃষ্ঠা থেকে একটা চ্যাপ্টার খুলবা, তুমি পড়া শুরু করবা। এইভাবে পড়ে তুমি জীবনও পারবা না। তুমি এখন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, তুমি এটা পড়তেছো, তো তোমাকে আগে বুঝতে হবে যে এই অধ্যায় থেকে তোমার একদম যেগুলো দরকার আগে ওইগুলো আগে তোমাকে শিখতে হবে। এরপরে তোমাকে বুঝতে হবে যে তোমার পরীক্ষায় কোন জায়গা থেকে আসে। তোমার একটা অধ্যায় যদি তোমার 10টা পার্ট থাকে, সবখান থেকে কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে না। তোমার পরীক্ষায় আসবে ওই 10টার মধ্যে তোমার সর্বোচ্চ 6টা থেকে। তো যেগুলো থেকে পরীক্ষায় আসে তোমাকে ওইগুলোর উপর ফোকাস করতে হবে। তো পরীক্ষায় কোনগুলো আসে এগুলো আমরা তো প্রথমেই ভিডিওর প্রথমে লিখে দিয়েছি 6টা জিনিস, যে 6টা জিনিস পরীক্ষায় তোমার আসে। তো এই চ্যাপ্টার থেকে তোমার ওই 6টা জিনিস থেকে পরীক্ষাতে আসবে, ওইগুলো আমরা দ্বিতীয় ক্লাস থেকে তোমাকে পড়াবো। তো আমরা যেগুলা তোমার পরীক্ষা আসে ওগুলাই পড়াবো। আর এখন তোমাকে আমি যে জিনিসগুলা পড়াচ্ছি তুমি জাস্ট এই জিনিসগুলাই নোট করো, এই জিনিসগুলাই তুমি মুখস্থ রাখো, তোমার আর বাড়তি কিছুই পড়তে হবে না। তো দেখো কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের, হ্যাঁ ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষরকে তোমার কি বলে? প্রতীক বলে। তো তোমার ইংরেজি এবং ল্যাটিন নাম দ্বারা তোমার কি বলা হয়? তোমার প্রতীক লেখা হয়। ঠিক আছে, তো ইংরেজি নাম বা তোমার কি নাম? ল্যাটিন। ঠিক আছে, তো ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ হলো কি? তোমার প্রতীক। সংক্ষিপ্ত রূপ হলো তোমার প্রতীক। বা তুমি এভাবে বলতে পারো যে তোমার মৌল। তুমি এইটা ভালো করে বুঝো, সহজভাবে যদি তুমি বলো মৌল প্রকাশের, মৌল প্রকাশের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। মৌল প্রকাশের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে মৌল প্রকাশের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন একটা মৌলের নাম তুমি লেখো, মনে করো তোমার নাইট্রোজেন, নাইট্রোজেন। এখন নাইট্রোজেন তো কত বড় একটা নাম, তো তখন বিজ্ঞানীরা ভাবলো নাইট্রোজেন এত বড় একটা নাম তো লেখার দরকার নাই, এত বড় একটা নামকে সংক্ষেপে লেখার একটা উপায় তারা বার করলেন। মনে করো নাইট্রোজেনকে তোমার সংক্ষেপে এন দ্বারা লেখে, এন, এন, এন দ্বারা লেখে, সংক্ষেপে এন দ্বারা লেখে। তো নাইট্রোজেনের প্রতীক তোমার এন, অর্থাৎ নাইট্রোজেনকে সংক্ষেপে প্রকাশ করে এন দ্বারা, তাই নাইট্রোজেনের প্রতীক তোমার এন। আবার অক্সিজেন, অক্সিজেনকে সংক্ষেপে প্রকাশ করে তোমার ও দ্বারা, অর্থাৎ অক্সিজেনের প্রতীক হলো তোমার ও।
আবার হাইড্রোজেনের প্রতীক তোমার H, এইটাই তোমার প্রতীক। তো মৌল প্রকাশের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আর প্রতীক হচ্ছে কি ওই মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর, ঠিক আছে। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন লিখতে এরকম না ইংরেজি, এই নাইট্রোজেন, নাইট্রোজেন তো প্রথম অক্ষর N, তো ওইটাই তোমার কি হয়েছে, প্রতীক হয়েছে। আশা করি তোমার প্রতীকটা তোমার ক্লিয়ার। এবার আমরা দেখে ফেলবো তোমার সংকেত। এইবার দেখবো আমরা সংকেত। তো দেখো এইবার আমরা পড়ে ফেলবো তোমার সংকেত। তো সংকেত পড়ার আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে পড়তেই হবে, যেটা না পারলে কোনোভাবে চলতে পারবে না, তোমাকে পড়তেই হবে, খুব গুরুত্বপূর্ণ। তুমি আগে পর্যায় সারণী খুলবা, পর্যায় সারণী তোমার বইয়ের 62 পৃষ্ঠা খোলো। পর্যায় সারণীর 1 থেকে 30টা মৌলের, মানে প্রথম 30টা মৌলের তোমার মুখস্থ করতে হবে কি, নাম, প্রতীক, 2 নম্বরে প্রতীক, 3 নম্বরে পারমাণবিক সংখ্যা ও 4 নম্বরে ভর সংখ্যা। তো 1 থেকে 30টা মৌলের নাম সহ প্রতীক, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা তোমাকে মুখস্থ করতে হবে। দেখো আমি দেখাই, তুমি 62 পৃষ্ঠা আবার তুমি এই পর্যায় সারণীটা খুলবে। দেখো এই যে 1 নাম্বার আছে তোমার হাইড্রোজেন, নাম সহ মুখস্থ করবা। নাম কি, হাইড্রোজেন, প্রতীক কি, H, আর উপরেটা দেখো তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে। আর এই বাম পাশেটা তোমার পারমাণবিক সংখ্যা, আর এটা লেখছে তোমার ভর সংখ্যা। সেম ভাবে দেখো এই যে এখানে বোঝাই দিচ্ছি, দেখো এই নাম হচ্ছে কি ক্রোমিয়াম, ঠিক আছে। আর উপরের ডান পাশেরটা, উপরের বাম পাশে যে লেখছে 24, এইটা তোমার কি পারমাণবিক সংখ্যা। আবার উপরে ডান পাশে লেখছে 52, এটা তোমার কি পারমাণবিক ভর বা ভর সংখ্যা। আর Cr হলো কি ক্রোমিয়ামের প্রতীক। তো এইভাবে তোমাকে হাইড্রোজেন থেকে 30 নাম্বারটা জিঙ্ক পর্যন্ত তোমাকে নাম সহ প্রতীক, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা মুখস্থ করতে হবে। যেমন 30 নাম্বারটা খেয়াল করো, নাম কি জিঙ্ক, প্রতীক কি Zn, আর জিঙ্কের পারমাণবিক সংখ্যা তোমার 30 আর ভর সংখ্যা তোমার 65। এইভাবে তোমাকে 1 থেকে 30টা মৌলের প্রতীক, নাম, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা মুখস্থ করতে হবে। অবশ্যই করতে হবে, না করলে তুমি পারবে না, করতেই হবে। এবার দেখো আমরা সংকেতটা শিখে ফেলি। সংকেত কি, সংকেত হচ্ছে অণু, অণু প্রকাশের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। অণু প্রকাশের, মনে করো তোমার O2, O2 কি পরমাণু নাকি অণু? দেখো অক্সিজেন কয়টা আছে, 2টা, তো 1-এর বেশি থাকলে ওইটা কি তোমার অণু হয়। তো এই যে তুমি অক্সিজেন অণু, অক্সিজেনকে তুমি সংক্ষেপে প্রকাশ করছো O2 দ্বারা, তো তুমি সংক্ষেপে প্রকাশ করছো, এটাই তোমার কি সংকেত, এটা তোমার অক্সিজেন অণুর সংকেত। আবার N2, এটা তোমার কি নাইট্রোজেন অণুর সংকেত, এইটা তোমার নাইট্রোজেন অণুর সংকেত, ঠিক আছে। তো এইটা তোমার হচ্ছে নাইট্রোজেন অণুর সংকেত। আবার ধরো তোমার H2O, এটা তোমার পানির অণু, পানি, আমরা যে পানি খাই এটা তোমার পানি, পানির সংকেত তোমার H2O। আবার কার্বন ডাই অক্সাইড লিখতে গেলে কত বড় একটা নাম, কত বড় একটা অণু, অণু কত বড় একটা যৌগ, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ। তো কার্বন ডাই অক্সাইডকে তুমি সংক্ষেপে প্রকাশ করলা CO2। তো এই যে কার্বন ডাই অক্সাইড একটা বড় যৌগ বা অণু, তুমি এইটাকে সংক্ষেপে CO2 দ্বারা প্রকাশ করলা, তো এইটাই তোমার কি কার্বন ডাই অক্সাইডের সংকেত। তো কার্বন ডাই অক্সাইডের সংকেত কি CO2, ঠিক আছে। তো অণু প্রকাশের সংকেত রূপকে বলে তোমার সংকেত। তো আশা করি তোমার প্রতীক, সংকেত এগুলা ক্লিয়ার। এবার আমরা পরের গুলা দেখে ফেলি, বেশি টাইম নিয়ে পরের গুলো শিখে ফেলো। দেখো আর বেশি পড়তে হবে না, আর 3টা টপিক আছে, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, এবং তোমার নিউট্রন সংখ্যা আর প্রোটন। তো দেখো পারমাণবিক সংখ্যা যে কথা, প্রোটন সংখ্যা তোমার সেম কথা, দুইটাই একই জিনিস। আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে তোমার সংক্ষেপে প্রকাশ করে জেড দ্বারা, বড় হাতের জেড দ্বারা। আর ভর সংখ্যা যেই কথা, নিউক্লিয়ন সংখ্যা তোমার সেম কথা, তো ভর সংখ্যা ও নিউক্লিয়ন সংখ্যাকে প্রকাশ করে তোমার এ দ্বারা, বড় হাতের এ দ্বারা। আর 12 নম্বরে তোমাকে শিখতে হবে নিউট্রন সংখ্যা। তো নিউটন সংখ্যাকে প্রকাশ করে তোমার এন দ্বারা, ঠিক আছে, এন দ্বারা।
আর প্রোটনকে প্রকাশ করে ফি দ্বারা। দেখো মনে করো একটা প্রোটন, ঠিক আছে, এই একটা প্রোটন, মনে করো তোমার এই একটা প্রোটন, তো একটা প্রোটনকে তোমার প্রকাশ করে ফি দ্বারা, প্রোটনকে প্রকাশ করে ফি দ্বারা। আর প্রোটন সংখ্যা, মনে করো প্রোটন তোমার 5টা আছে, তো প্রোটন কয়টা আছে? 5টা। তো প্রোটন সংখ্যাকে প্রকাশ করে জেড দ্বারা, আর প্রোটনকে প্রকাশ করে ফি দ্বারা। আশা করি এটা ক্লিয়ার। তো আমরা আগে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কি এটাকে বুঝি। দেখো একটা পরমাণুর চিত্র আমি এঁকে রাখছি। তোমার পরমাণুর ভিতরের এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এই ভিতরের এই গোল্লার ভিতরে সব তোমার নিউক্লিয়াস, আর বাইরে তোমার এই একটা শক্তি স্তর, এই একটা তোমার শক্তি স্তর। তো দেখো আমরা আগেই বলছি নিউক্লিয়াসের ভিতরে থাকে কি তোমার প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। আর নিউক্লিয়াসের বাইরে কি থাকে তোমার শক্তি স্তর, এই শক্তি স্তরগুলোতে তোমার থাকে কি ইলেকট্রন, ই মাইনাস, ইলেকট্রনকে প্রকাশ করে তোমার ই মাইনাস দ্বারা, ঠিক আছে। তো বাইরে শক্তি স্তরগুলোতে থাকে তোমার ইলেকট্রন, যতগুলোই থাক ইলেকট্রন। আর ভিতরে নিউক্লিয়াসে থাকে তোমার প্রোটন এবং নিউট্রন। তো প্রোটন সংখ্যা কি? প্রোটন সংখ্যা হচ্ছে, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের নিউক্লিয়াসের ভিতরে উপস্থিত প্রোটন সংখ্যাকেই ওই মৌলের প্রোটন সংখ্যা বলে। মানে নিউক্লিয়াসের ভিতরে যতগুলা প্রোটন আছে ওই সংখ্যাকেই তোমার প্রোটন সংখ্যা বলে। আশা করি ক্লিয়ার। নিউক্লিয়াসের ভিতরে যতগুলো প্রোটন আছে ওই সংখ্যাকে তোমার প্রোটন সংখ্যা বলে। এরপর তোমাকে বুঝতে হবে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যাটা আসলে কি? নিউট্রন সংখ্যা হচ্ছে যে তোমার নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা হচ্ছে তোমার নিউক্লিয়াসের ভিতরে কোন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে যতগুলা নিউট্রন আছে ওই সংখ্যাকে তোমার নিউট্রন সংখ্যা বলে। মানে যতগুলা নিউট্রন আছে ওইটাই তোমার কি নিউট্রন সংখ্যা, ঠিক আছে। মনে করো এটা তোমার সোডিয়াম, কথার কথা, তোমার পর্যায় সারণীর 11 নম্বর মৌল সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। আর ভর সংখ্যা তোমার কত? 23। তো দেখো সোডিয়ামের প্রোটন আছে 11টা। সোডিয়ামের মনে করো প্রোটন কয়টা আছে? সোডিয়ামের প্রোটন আছে তোমার 11টা। 11টা কি আছে? প্রোটন যোগ নিউট্রন আছে মনে করো 12টা। নিউক্লিয়াসের ভিতরে সোডিয়ামের নিউট্রন আছে কয়টা? 12টা। তাই নিউট্রন সংখ্যা কত? 12। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে কয়টা? 11টা। তাই সোডিয়ামের 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 প্রতীক তোমার Na, ঠিক আছে। তো সোডিয়ামের নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে 11টা, তাই প্রোটন সংখ্যা 11। নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন আছে 12টা, তাই সোডিয়ামের নিউট্রন সংখ্যা 12। শেষ। এবার আসো ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। তো ভর সংখ্যা হচ্ছে কোন মৌলের নিউক্লিয়াসের ভিতরে, কোন মৌলের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। তো প্রোটন সংখ্যা, দেখো ভর সংখ্যাটা কি? প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যোগ করলে তুমি পাবা ভর সংখ্যা। তো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে তোমার কি বলবে? ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। তো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যোগফল কি বলবে? ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। দেখো প্রোটন সংখ্যা কয়টা আছে? প্রোটন 11টা, প্লাস নিউট্রন সংখ্যা কয়টা আছে? 12টা। তো 11 আর 12 যোগ করলে কত আসে? 23। তো দেখো সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। পর্যায় সারণীতে দেখবা, ঠিক আছে। তো তোমার একটা সূত্র তুমি এখান থেকে লিখতে পারো, একটা সূত্র লিখো, একটা, বেশি না, বেশি সূত্র লিখে লাভ নাই, একটা সূত্র লেখো একটা। ভর সংখ্যা সমান তোমার সূত্র, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তোমার এটা তোমার সূত্র, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এটাকে তুমি এইভাবে লিখতে পারো, ভর সংখ্যাকে প্রকাশ করে এ দ্বারা, প্রোটন সংখ্যাকে প্রকাশ করে জেড দ্বারা, যোগ যোগ দাও, নিউট্রন সংখ্যাকে প্রকাশ করে তোমার এন, তুমি এন লেখো। তো এ ইকুয়াল এন প্লাস এন, এ ইকুয়াল জেড প্লাস এন, এ সমান কি জেড প্লাস এন, এটা তোমার একটা কি সূত্র। তো আমরা এই সূত্র রিলেটেড একটা অঙ্ক বের করি, ঠিক আছে, একটা অঙ্ক করে ফেলি। দেখো আমরা খুব সহজ একটা অঙ্ক করে ফেলি। সোডিয়ামের নিউট্রন সংখ্যা বের করো। কি বের করতে বলছে? নিউট্রন সংখ্যা।
তো নিউট্রন সংখ্যাকে প্রকাশ করে তোমার n দ্বারা n। তো নিউট্রন সংখ্যা বের করতে বলছে, অর্থাৎ তোমাকে n এর মান বের করতে বলছে। তো তুমি সূত্র জানো, তুমি লিখবে আমরা জানি। তুমি লেখো আমরা জানি ভর সংখ্যা সমান ভর সংখ্যা a সমান z প্লাস n। তো বের করতে বলছে n এর মান। তো যে n বের করতে বলছে, নিউটন সংখ্যা অর্থাৎ n বের করতে বলছে, তাহলে তুমি z প্লাস n কে এই পাশে লেখো, বা z প্লাস n মানে সমান সমানের এই পাশে তুমি z প্লাস n কে আনছো, আর a কে তুমি এই পাশে লেখো, বা তোমার লাগবে n। তো n ইকুয়াল, তো z কে দৌড়াইতে হবে, তো z এই পাশে আছে প্লাস, ওই পাশে গেলে হবে কি মাইনাস। তো z এই পাশে প্লাস, ওই পাশে গেলে মাইনাস, তো a মাইনাস z। এবার তুমি a এর মান আর z এর মান বসাই দাও, তাহলে তুমি সোডিয়ামের নিউটন সংখ্যা অর্থাৎ n এর মান তুমি পেয়ে যাবা। তো a কি হচ্ছে ভর সংখ্যা, আমরা জানি a তোমার কি ভর সংখ্যা। তো ভর সংখ্যা a ইকুয়াল কত, আর কি z লাগবে, তো প্রোটন সংখ্যা z কত। তোমাকে তো আগে এগুলো জানতে হবে, না হলে বসাবা কিভাবে। তো আমি প্রথমে কি বলছি মনে আছে, তোমাকে জানতেই হবে 1 থেকে 30টা মৌল কোথায় থেকে পাবা, পর্যায় সারণী কি খুলবা, পর্যায় সারণী। পর্যায় সারণীর 1 থেকে 30টা মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা মুখস্থ করবা। তুমি পর্যায় সারণী খুললেই পাবা সোডিয়ামের, তোমার এই যে সোডিয়াম, বাংলাতে লিখছি সোডিয়ামের প্রতীক কি Na। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা তোমার হচ্ছে কত 11, আর ভর সংখ্যা কত 23। তো ভর সংখ্যা a 23, আর প্রোটন সংখ্যা z তোমার কি 21। তো a এর মান 23 বসাই দাও, 23 বিয়োগ z তোমার হচ্ছে কি 11। তো এটা বিয়োগ করলে হবে কত, 23 থেকে 11 গেলে 12। তো n ইকুয়াল 12, n বার হয়েছে মানে কি নিউটন সংখ্যা বের হয়েছে। তো এইটাই তোমার কি সোডিয়ামের নিউটন সংখ্যা। খুবই সহজ একটা অঙ্ক, একদম সহজ। এবার দেখো তোমার বাড়ি কাজ ম্যাগনেসিয়ামের নিউটন সংখ্যা বের করবা, সেম ভাবে সূত্র লিখবা, n ইকুয়াল লিখবা। তো ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা কত এটা লিখবা, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত ওটা লিখবা, এরপর মানগুলো বসাই দিবা সেম। তো আশা করি তোমরা একদম বেসিক ক্লাসটা বুঝতে পেরেছো। এটা আমাদের এই চ্যাপ্টারের প্রথম ক্লাস ছিল তোমাদের উদ্দেশ্যে। তো এই ক্লাসটা করলে আমি তোমাকে যে বেসিক গুলো পড়াইছি এগুলো তোমাকে জানতেই হবে। তুমি যদি এগুলো না জানো তাহলে তুমি সামনের দিকে এগোতে পারবে না, তো এগুলো তোমাকে জানতেই হবে। আর দ্বিতীয় ক্লাস থেকে তোমার পরীক্ষা যেগুলো আসবে আমরা ওইগুলো পড়ানো শুরু করব, যেমন তোমার পরমাণুর মডেল। দ্বিতীয় ক্লাসে তুমি তোমাকে পড়াবো আমি পরমাণুর মডেল, পরমাণুর মডেল। তো দ্বিতীয় ক্লাস আপলোড হবে খুব শীঘ্রই। দ্বিতীয় ক্লাসে আমরা পড়াবো পরমাণুর মডেল থেকে, ঠিক আছে। আজকে আমরা ভর সংখ্যা পর্যন্ত পড়াইছি, দ্বিতীয় ক্লাসে পরমাণুর মডেল থেকে পড়বো, রাতের পরে পরমাণু মডেল, বোর্ডের পরমাণু মডেল, এগুলা পড়বো। এবং এইটা থেকে তোমার বোর্ড পরীক্ষায়, তোমার সৃজনশীল পরীক্ষায় কি প্রশ্নগুলো আসছে তোমাকে সৃজনশীল প্রশ্ন সমাধান করাই দেখাই দিব। তো ক্লাসগুলো করো, তুমি অবশ্যই পরীক্ষা ভালো করতে পারবে ইনশাল্লাহ।